তোকে আমি সন্তান হিসাবে অস্বীকার করলাম। আজ থেকে জানবো আমার 2 ছেলে আর 1 মেয়ে। আজ থেকে তুই আমার কাছে মৃত। যেই মেয়ে নিজের বোনের পেটের বাচ্চা মারতে পারে তাকে আমি আমার ঘরে আর ঠাঁই দেব না। রায় নিজের বাবার পা দুটো জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলল, বিশ্বাস করো বাবা, আমি এমন কাজ করিনি। আমি আপুর এত বড় সর্বনাশ করিনি। তুমি তো আমাকে সবার থেকে বেশি ভালোবাসো বাবা। তুমি সবার মতো ভুল বোঝো না আমাকে। তুমি যদি আমাকে দূরে সরিয়ে দাও তাহলে আমি কার কাছে যাব? তনিমা রায়কে বলে দাও সে এখন আমাদের কাছে মৃত। তাকে আমি সন্তান হিসেবে আর মানি না। আর যেই হাত দিয়ে সে আমার বড় মেয়ের বাচ্চা শেষ করেছে সেই হাত দিয়ে যদি আমাকে আর এক মুহূর্তের জন্য স্পর্শ করে তাহলে সে আমার মরা মুখ দেখবে। তাকে বের হয়ে যেতে বলো আমার বাড়ি থেকে। রায় বাবার পা ছেড়ে দিল। তারপর দৌড়ে বড় বোনের কাছে গিয়ে তার পা জড়িয়ে ধরে বলল, আপু, তুই আর চুপ করে থাকিস না। দয়া করে সবাইকে সবটা বলে দে। আর কেউ না জানলে তুই তো সবটা জানিস। আল্লাহ সহ্য করবে না এত বড় মিথ্যে কথা। রায় বোনের পা জড়িয়ে চিৎকার করে কথাগুলো বলতেছিল। হঠাৎ করে কেউ একজন রায়কে হ্যাঁচকা টানে উপরে তোলে। তারপর তার গালে সজোরে একটা চড় বসিয়ে দিয়ে বলে, এই তোর লজ্জা করছে না? নিজের বড় ও বোনের এত বড় সর্বনাশ করেও তোর শান্তি হয়নি? হ্যাঁ রে, আমরা কি তোকে কম ভালোবাসতাম? যখন যা চেয়েছিস তাই এনে দিয়েছি, কিন্তু আজ বিনিময়ে আমাদের পিঠেই ছুরি দিয়ে আঘাত করলি। বেরিয়ে যা এই বাড়ি থেকে। আর কখনো তোর ওই মুখ আমরা দেখতে চাই না। আজ থেকে সবার কাছে তুই মরে গেছিস। আজ থেকে আমার 3 ভাই বোন আমরা মনে করব তুই মরে গেছিস। এতক্ষণ কথাগুলো রাইয়ের বড় ভাই রায়হান মামুদ বলেছিল। রায় দৌড়ে নিজের মায়ের কাছে গেল, কিন্তু নিজের মাকে কিছু বলার আগে তিনি বললেন, শুনতে পাওনি তোমার বাবা আর বড় ভাই কি বলেছে? আজ থেকে তুমি সবার কাছে মৃত। উপরে ফুলিকে পাঠিয়েছি, সে তোমার সব কিছু গুছিয়ে নিয়ে আসছে। তারপর নিজের সব কিছু নিয়ে বেরিয়ে যাও এই বাড়ি থেকে। আর কখনো তোমার এই মুখ যেন দেখতে না হয়। কথাগুলো বলে রাইয়ের মা সেখান থেকে চলে গেল আঁচলে মুখ গুজে। আর রাই ফ্লোরে বসে পড়ল। তারপর ফ্লোরে বসে শব্দ করে কাঁদতে লাগলো। রাই কাঁদতে কাঁদতে বলল, আমি কিছু করিনি। কেউ কেন আমার কথা বিশ্বাস করছো না? আমি আর নিতে পারছি না। এর মধ্যে রাইদের বাসায় কাজের মেয়েটা ফুলি ব্যাগ গুছিয়ে নিয়ে আসে। তারপর রাইয়ের বড় ভাই রায়হানকে বলে, তোরা চলে যা এখান থেকে। তোর ভাগ্য ভালো আমরা তোকে বের করে দিয়েছি। তোর জায়গা অন্য কেউ হলে তাকে পুলিশে দিতাম এতক্ষণে। এখন বেরিয়ে যা, চলে যা চোখের সামনে থেকে। রায় কাঁদতে কাঁদতে চিৎকার করে বলে, আমি কোথাও যাব না, আমি এখানেই থাকবো। তোমরা আমাকে যা শাস্তি দাও, কিন্তু আমাকে দয়া করে বের করে দিও না। একটু দয়া করো আমার উপর। রায় নিজের মেজ ভাই ফয়সাল মামুদের কাছে দৌড়ে গিয়ে বলল, ভাইয়া তুমি আর চুপ থাকিস না। আমাকে বিনা অপরাধে বের করে দিস না। তুই তো আমাকে অনেক ভালোবাসিস। তুই একটু সবাইকে বোঝা। রাইয়ের মেজ ভাই রায়কে এক পলক দেখে বলল, আজ তুই যা করেছিস তার কোনো ক্ষমা হয় না, চলে যা তুই। তখন রাইয়ের বড় ভাই রায়কে টেনে নিয়ে যেতে লাগলো, আর রায় চিৎকার করে কাঁদতে লাগলো। রায় কাঁদতে কাঁদতে আবার বলল, আপু দয়া করে সত্যিটা স্বীকার করে নাও। আমাকে বিনা দোষে এত বড় শাস্তি দিও না। আল্লাহ সহ্য করবে না এত বড় পাপ। নিজের বোনের সাথে এত বড় অন্যায় করো না। আমি কোথাও যাব না, আমাকে বের করে দিও না। আমি কিছু জানি না বাবা, আমি সত্যিই কিছু জানি না। রায়ের বড় ভাই রায়কে বাইরে বের করে দিল। তারপর একটা ব্যাংকের চেক বের করে রায়ের দিকে ছুরি দিয়ে বলল, এখানে সাইন করা আছে ভাই, হিসেবে দয়া করে 50,000 টাকা দিলাম। টাকা তুলে নিস। ব্যাগে তোর প্রয়োজনীয় জিনিস কিছু আছে, তাই এই দিকে আর কখনো আসবি না। যোগাযোগ করার চেষ্টা করবি না আমাদের সাথে। মনে করবি আমরা সবাই মরে গেছি। রায় কিছু বলবে তার আগে ওর ভাই গেট লাগিয়ে দিল। রায় ফ্লোর থেকে উঠে গেটে ধাক্কা দিতে লাগলো, কিন্তু কেউ এসে গেট খুলে দিল না। রাইয়ের বাবা আজাদ মাহমুদকে ডাকতে লাগলো, বড় ভাই রাহান মেজো ভাইকে ডাকতে লাগলো, কিন্তু কেউ সাড়া দিল না। অতঃপর রায় নিজের ব্যাগ নিয়ে বেরিয়ে গেল বাসা থেকে। শহর বড় হলেও খুব একটা রাস্তাঘাট তার চেনা নেই। বড় 2 ভাই আর বাবা মায়ের বড্ড আদরের ছিল সে। কেউ কখনো একটা ফুলের টোকা তার শরীরে লাগাতে দেয়নি, কিন্তু তারাই আজ তাকে বিশ্বাস করলো না। একটা দীর্ঘ নিঃশ্বাস রায়ের বুক ভেদ করে বেরিয়ে এলো। রাস্তার পাশে ফুটপাতে বসে আছে রাই। কোথায় যাবে তা জানে না, শুধু এটাই জানে যে তার পরিবার তাকে ত্যাগ করছে। সকাল থেকে না খেয়ে সারা শরীরটা ক্লান্ত লাগছে। হাতের মুঠোয় ভাইয়ের ছুঁড়ে দেওয়া চেকটা। প্রচণ্ড গরমে ঘামে শরীর ভিজে গেছে। 1 ঘন্টা আগে বাড়ি থেকে রায় বের হয়ে চলে এসেছে। দরজার সামনে বসে প্রায় 2 ঘন্টা কান্না করার পরেও কেউ দরজা খুলেনি। তাই একসময় হতাশ হয়ে চলে এসেছে। রায় নিজের ওড়না দিয়ে কপালের ঘাম মুছে নিল। আশেপাশে কোনো মানুষ
গুলো কেমন যেন রায়ের দিকে তাকিয়েছে। রায় উঠে দাঁড়াতে আর হাঁটতে লাগলো, কিন্তু কোথায় যাবে? হঠাৎ মনে পড়ল প্রিয় বান্ধবী সাইমার কথা। রায় একটু সাহায্যের জন্য বান্ধবীর বাড়ির দিকে হাঁটতে লাগলো, কিন্তু অনেক দূরের পথ যে হেঁটে যেতে হবে। একটা টাকাও রাইয়ের কাছে নেই যা খরচ করতে পারবে সে। ভাইয়ের দেওয়া টাকাটা সে গ্রহণ করবে না, তাতে তার সাথে যাই হয়ে যাক না কেন। রায় খুব জোরে নিজের পা চালিয়ে হাঁটলো। প্রায় 1 ঘন্টা হাঁটার পর রায় প্রিয় বান্ধবীর বাসায় পৌঁছে গেল, কিন্তু পায়ের অবস্থা খারাপ। জীবনে এই প্রথম এতটা হাঁটলো। পরিবার ছাড়া একটা মানুষ যে কতটা অসহায় সেটা সে জানে, যার পরিবার নেই। রায় কলিং বেল চাপতে দিতে একজন এসে দরজা খুলল। দরজা খুলে নিজের প্রাণপ্রিয় বান্ধবীকে বিধ্বস্ত অবস্থা দেখে এক প্রকার চমকে গেলেন সায়মা। রায় মলিন একটা হাসি দিল সায়মাকে দেখে। সায়মা নিজের বান্ধবীকে জড়িয়ে ধরে বলল, রায়, তোর এই হাল হয়েছে? তোর চোখ মুখ এই অবস্থায় কেন? আমাকে এক গ্লাস পানি দিবি সায়মা? আমার অনেক পানি পিপাসা পেয়েছে রে। রায় সংকোচের আবেদন, চোখে টলমলো অশ্রু নিয়ে তার ছোট্ট এই আবেদন, যা হয়তো কোটি কোটি টাকায় মেটানো যাবে না। সায়মা নিজের বান্ধবীর ভেতরে নিয়ে গেল, তারপর এক প্রকার দৌড়ে পানি নিয়ে আসলো। রায় পানি পান করে একটা তৃপ্তির নিঃশ্বাস নিয়ে বলল, তোর এই উপকার কোনোদিন ভুলবো না রে। এখন পানি না পেলে হয়তো মরেই যেতাম। সায়মার চোখ হঠাৎ করে রায়ের পায়ের উপর পড়ল। সায়মা ব্যস্ত কণ্ঠে বলল, রায়, তোর পায়ের এই হাল কি হয়েছে রে? তোর পা এভাবে ফুলে গেছে কেন? রায় আবারও মলিন হেসে বলল, আরে এটা কিছু না, বাদ দে সব। একটু সাহায্য চাইতে এসেছি তোর কাছে। আমার আজ তোর একটু সাহায্য অনেক দরকার রে। তুই আমার কাছে সাহায্য চাইছিস? বল না, তোর কী উপকার করব? জীবনে তো আমার জন্য কম করলি না। তোর জন্যই তো অনেকের মতো স্বামী পেয়েছি। তোর উপকার তো কী করে ভুলে যাওয়ার মতো। তোর একটু উপকার করতে পারলে আমরা নিজেকে অনেক হালকা মনে হবে। আমাকে কয়েকটা দিন এখানে থাকতে দিবি সায়মা? আমি কথা দিচ্ছি কয়েকদিন পর চলে যাব এখান থেকে। খরচ নিয়ে চিন্তা করিস না, আমি কাজ করে যা খরচ হয় দিয়ে দিব। রায়মা রায় সায়মার হাত দুটো ধরে অনুরোধ করতে একটু আশ্রয় চাইল। চোখ থেকে ঝরে পড়ল এক ফোঁটা কষ্টের অশ্রু। সায়মা নিজের হাত ছাড়িয়ে নিয়ে বলল, কী সব পাগলের মতো কথা বলছিস? নিজের বাসা থাকতে এখানে কেন তুই থাকবি? কী হয়েছে তোর? কাকু কিছু বলেছে নাকি তোকে? নাকি রাগ করে চলে এসেছিস? তুই বসে থাক, আমি কাকুকে কল করছি। সায়মা নিজের ফোন থেকে কল করবে, ঠিক সেই সময় রায় বলল, বাবাকে কল করিস না। বাবা এখন আর আমাকে সন্তান হিসেবে মানে না। আমাকে সে ত্যাগ করেছে, বাসা থেকে বের করে দিয়েছে। সায়মা যেন রায়ের কথায় চমকে গেল, কারণ রায়ের বাবা ছেলে মেয়েদের মধ্যে রায়কে সব থেকে বেশি ভালোবাসেন। রায় যেন তার কলিজার টুকরো। যে কেউ রায়ের প্রতি তার বাবার ভালোবাসা নিয়ে হিংসে করবে, আর সেই বাবাকে তার মেয়ে ত্যাগ করেছে, এটা কি সম্ভব? সায়মার হাত থেকে ফোনটা পড়ে গেল। সায়মা দেখলো রায় মাথা নিচু করে কাঁপছে। বান্ধবীর মাথায় হাত রাখতে রায় সায়মাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলো। অতঃপর রায় আবারও বলল, আমি কিছু করিনি, বিশ্বাস কর তুই। ওরা আমাকে মিথ্যে অপবাদ দিয়ে বের করে দিয়েছে। আমি বড় অপর বাচ্চা নষ্ট করিনি। সায়মা রায়কে সান্ত্বনা দিয়ে বলল, এই একদম কাঁদবি না পাগলি। এখন চল, ফ্রেশ হয়ে খেয়ে নিবি। আর এখানে কিছুদিন না, যতদিন ইচ্ছে থাকবি। তোর দুলাভাই অনেক খুশি হবে দেখিস। এখন চল তাড়াতাড়ি, তোর সব কথা পরে শুনবো আমি। সায়মা নিজের বান্ধবীর চোখের পানি মুছে দিল, তারপর নিজের সাথে নিয়ে গেল। বড় মেয়ে জেরিন শ্বশুরবাড়িতে বসে আছে রায়দের বাবা আর ভাইয়েরা। তাদের পাশে বসে আছে জেরিনের শাশুড় বাড়ির লোকেরা। রাইয়ের বাবা মাথা নিচু করে বলল, আমরা কেউ বুঝতে পারিনি রাই এমনভাবে একটা কাজ করবে। নিজের বোনের সাথে কেউ এমন কাজ করতে পারে তা আমার জানা ছিল না বেয়াই সাহেব। আমাদের ক্ষমা করবেন। যদি জানতাম তাহলে জেরিনকে আমাদের বাড়িতে নিয়ে যেতাম না। জেরিনের শ্বশুর আফজাল খান শান্ত গলায় বললেন, রায়কে অনেক ভালো মেয়ে মনে করছিলাম, কিন্তু সে এমনটা করবে তাও আমরা ভাবতে পারছি না। আমার বড় ছেলের ঘরে দ্বিতীয় সন্তানকে জন্মের আগে সে শেষ করে দিল। জানি না রায় কেন এমন কাজ করলো, কিন্তু সে অনেক বড় অপরাধ করেছে। আমরা তাকে পুলিশে দেব, তাকে তার অন্যায়ের শাস্তি পেতেই হবে। আমি ওকে বাড়ি থেকে বের করে দিচ্ছি, ওকে সন্তান হিসেবে ত্যাগ করেছি, আর কোনো সম্পর্ক নেই ওর সাথে আমাদের। রাইয়ের বাবা যখন কথাগুলো আফজাল খানের দিকে তাকিয়ে বলল, আফজাল খান উত্তেজিত কণ্ঠে বললেন, আপনি রায়কে বের করে দিলেই তো সমস্যার সমাধান হবে না। সে আমার ছেলে আর বৌমার যা ক্ষতি করেছে তা কখনো ক্ষমার যোগ্য নয়। আমার বড় ছেলে এই কষ্ট কিভাবে নেবে বুঝতে পারছেন? ছেলেটা 1 মাস হলো বিদেশে গেছে ব্যবসার কাছে। আমার ছেলে এগুলো নিতে পারবে না। রায় নিজেকে মেজো ছেলে আরবারের জন্য নিয়ে আসতে চাইছিলাম। আরবার যদি এগুলো জানতে পারে তাহলে তার কি হবে একবার ভেবে দেখুন। পাগল হয়ে যাবে সে। আরবার রায়কে যতই পছন্দ করুক, রায়ের এই অন্যায় সে কিছুতেই মানবে না। আমার 3 ছেলের মধ্যে 2 ছেলের কষ্ট বাবা হয়ে কীভাবে দেখব আমি? আমি আর ভাবতে পারছি না।
ছেলেদের এই ঘটনা কিভাবে জানাবো আমি? আরবার কাল আমাদের দেখে যথেষ্ট সন্দেহ করছে, তাকে কিভাবে বলবো রাইয়ের এই কাজের কথা? রাই জানলার পাশে বসে আছে, দূর আকাশের দিকে তার দৃষ্টি, চোখের কোণে পানি শুকিয়ে দাগ হয়ে গেছে। রাইকে বিষণ্ণ দেখে সায়মা তার ঘাড়ে হাত রাখতে কিছুটা চমকে গেল। রাই সায়মার দিকে এক পলক তাকিয়ে আবারও বাইরে তাকালো। কোনো কিছুই ভালো লাগছে না। সায়মা রাইকে আদুরি গলায় বলল, এবার আমাকে শুরু থেকে বলতো, কাকু তো এমন না, হঠাৎ করে তোকে কেন বাড়ি থেকে বের করে দিল? কী হয়েছে সবটা খুলে বল আমাকে। রাই একটা দীর্ঘশ্বাস নিয়ে বলল, 2 দিন আগে বিকেলে দিকে আমি নাস্তা করে নিজের ঘরের জন্য নাস্তা তৈরি করছিলাম। বাসায় তেমন কেউ ছিল না। আমি, আপু, বড় ভাবি আর মা ছিল। হঠাৎ করে আপু আমাকে তার ঘরে ডাক দেয়। আপুর ঘরে যেতে আপু বলে সে স্যুপ খাবে। আমি তার কথা মতো স্যুপ বানিয়ে দেই। আপুকে স্যুপ দিয়ে আমি আবার আমার নিজের কাজ করতে চলে আসি। সব ঠিকঠাক ছিল, হঠাৎ করে আপুর ঘর থেকে চিৎকারের আওয়াজ আসে। আমি প্রথমে দৌড়ে আপুর ঘরে যাই। ঘরে গিয়ে দেখি আপু কাঁদছে নিজের পেট ধরে। এর মধ্যে মা আর বড় ভাবি চলে আসে। আপুর নাকি খুব পেট ব্যথা করছে। আমরা তাড়াতাড়ি বাবাকে কল করি। বাবা বাইরে থেকে এসে তাড়াতাড়ি বাসায় চলে আসে। আমরা আপুকে নিয়ে যাই যত তাড়াতাড়ি সম্ভব। ততক্ষণে বড় ভাইয়া মেজো ভাইয়া চলে আসে। আপুকে হাসপাতালে নেওয়ার পর জানতে পারি আপুর পেটের বাচ্চাটা নাকি নষ্ট হয়ে গেছে। মেডিকেল টেস্টের পর ডাক্তার জানায় আপুর বাচ্চা নাকি ওষুধের প্রভাবে মারা গেছে। কিন্তু আমাদের জানা মতে আপু ওই রকম কোনো ওষুধ খায়নি। অতঃপর ডাক্তার আপুকে জিজ্ঞাসা করে ব্যথা শুরুর আগে সে কিছু খেয়েছে কিনা। আপু বলে দেয় সে স্যুপ খেয়েছে। বাবা সেই স্যুপ মেডিকেল টেস্টের জন্য ল্যাবে পাঠায়। আর আপুর শ্বশুর শাশুড়ি সবাইকে খবর পাঠানো হয় ততক্ষণে। আপুকে একদিন হাসপাতালে রাখার পর বাসায় নিয়ে আসে বাবা। আর আজ ল্যাব থেকে রিপোর্ট আসে। রিপোর্ট অনুযায়ী স্যুপের মধ্যে বাচ্চা নষ্ট করার ওষুধ মেশানো আছে। আর সেই স্যুপটা আমি নিজে বানিয়েছি। কিন্তু আমি জানি না ওটা কিভাবে এলো। আমি শুধু এটুকু জানি আমি কোনো প্রাণকে হত্যা করিনি। এত করে বোঝাতে চাইলাম তাও কেউ বুঝলো না। সায়মা উত্তেজিত কণ্ঠে বলল, কী সব বলছিস তুই? আচ্ছা মনে করে দেখতো, ওই দিন তুই ছাড়া আর কেউ রান্না করেছিল? কেউ ছিল না। মা নিজের ঘরে শুয়েছিল, ফুলিকে দোকানে পাঠিয়েছিল বড় ভাবি ওষুধ কিনতে, আর বড় ভাবি তার ছেলের সাথে ঘরে খেলা করছিল। আমি ছাড়া কেউ ছিল না রান্নাঘরে। সাইমা রাইয়ের ঘাড়ে হাত রেখে বলল, আরবার স্যার কি জানেন এই ব্যাপারটা? রাই টলমল চোখে সাইমার দিকে তাকিয়ে বলল, জানি না সে কিছু জানে কি না, তবে মানুষটা ভেঙে পড়বে রে। মানুষটা এগুলো সহ্য করতে পারবে না। উপর থেকে যতই কঠিন হয়ে থাকুক, আমি তো জানি উনি কতটা ভালোবাসেন আমাকে। আমি কোন মুখে মানুষটার সামনে দাঁড়াবো কিছুই মাথায় আসছে না। রাই সায়মাকে ধরে আবারও কাঁদতে লাগলো। সায়মা রাইয়ের পিঠে হাত বুলিয়ে দিতে লাগলো। অপরদিকে কেউ একজন ফোনে কথা বলছেন। হাসতে হাসতে সে বলল, আরে চিন্তা করিস না, এবারে এমন চাল দিয়েছি যে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। নিজের অধিকার খুব ভালো মতো বুঝে নিতে পারি আমি। সামনে দেখে যা। আরে কি হয়, রাইয়ের কাছ থেকে ওর সব সুখ কেড়ে নিব আমি। ওকে লাশ বানিয়ে রাখবো। এমন হাল করব, না পারবে বলতে আর না পারবে সহ্য করতে। এখন খোঁজ নে তাড়াতাড়ি কোথায় আছে। মাত্র ওর পাখা কেটে গেছি। এবার ওকে আস্তে আস্তে শেষ করার পালা। আর আমাদের আরবারের কানে তার প্রিয়তমার করা কুকর্মের কথা পৌঁছানোর ব্যবস্থা কর তাড়াতাড়ি। কথাগুলো বলে ফোনটা রেখে দিল ওই অপরিচিত মানুষটা। রাত ঘড়িতে 9টা বাজে। দূরে দাঁড়িয়ে থাকা ল্যাম্পপোস্টের দিকে রাই তাকিয়েছে। ল্যাম্পপোস্টের আলোতে ব্যস্ত নগরীকে সে দেখছে। কোনো কিছু থেমে নেই, কারো জন্য কোনো কিছু থেমে থাকে না। আচ্ছা সে যদি না থাকে তাহলে কি হবে? সবাইকে ভুলে যাবে তাকে? রাই ভেবে পায় না। ধ্যান ভেঙে যায় সায়মার স্বামী অনিকের ডাকে। রাই দ্রুত চোখের কোণে থাকা পানিটা মুছে নেয়। সুতির ওড়না দিয়ে ঠিকমতো শরীর পেঁচিয়ে বাইরে বেরোয়। বাইরে এসে দেখে সায়মা টেবিলে খাবার পরিবেশন করছে। আর একটা চেয়ারে অনেক বসে আছে। রাইকে দেখে একটা মুচকি হাসি দেয় সে। একটা সময় অনেক সাহায্য করেছে রাই তাকে, তা কখনো ভুলবে না সে। অনেক রাইকে ডাক দেয়, আরে রাই দাঁড়িয়ে আছো কেন? তোমার বান্ধবী কিন্তু সব তোমার পছন্দের রান্না করেছে আজ, তাই দ্রুত খাওয়া শুরু করো। রাই একটা চেয়ার টেনে বসে। রাই হয়তো এই ব্যবহারগুলো আশা করেনি। লোকে হয়তো ঠিকই বলে আপনার থেকে পর ভালো আর পরের থেকে জঙ্গল ভালো। তাই হয়তো তার আপন মানুষগুলো তাকে বোঝেনি। অপরদিকে কেউ একজন রাইয়ের ফোনে কল দিয়েই চলছে, কিন্তু বারবার ফোনটা বন্ধ বলছে। মানুষটা অধৈর্য হয়ে পড়েছে। আর সারাদিন কোনো কথা হয়নি রাইয়ের সাথে। ভার্সিটিতেও আজ 3 দিন মেয়েটা যায় না। মেয়েটা কি তাকে এড়িয়ে চলছে? যদি এমন হয় তাহলে কানের নিচে দেব 2টা চড়। মেয়েটাকে হাজারবার বকা দিয়েও মানুষ করতে পারল না ছেলেটা। আর এই ছেলেটা আর কেউ নয়, আবরার খান জয়। আবরার আকাশের দিকে তাকিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস নেয়। তারপর ফোন দেয় রাইয়ের বড় ভাই রায়হান মাহমুদের ফোনে, কিন্তু সেও ফোন রিসিভ করে না। এবার
আবরার বেশ রেগে যায়। সারাদিন ভার্সিটিতে ক্লাস নিতে হয়, সময় পেলে বাবার অফিসেও যেতে হয়, সকাল থেকে রাত পর্যন্ত কাজের উপরে থাকতে হয়। সারাদিনের পর যদি প্রিয় মানুষটার খোঁজ ঠিকমতো না পাওয়া যায়, তাহলে যে কোনো মানুষের প্রচুর রাগ হবে। আবরার আর এক মুহূর্ত অপেক্ষা করে না, নিজের ঘর থেকে বেরিয়ে যায়। আবরার সিঁড়ি দিয়ে নামতে নামতে নিজের মাকে বলে, মা, আমি একটু রাহান ভাইদের বাসায় যাচ্ছি, চলে আসবো তাড়াতাড়ি, তোমরা ঘুমিয়ে যেও, আমার জন্য অপেক্ষা করতে হবে না। আবরারের মা অনিলা বেগম পেছন থেকে বলে, তুমি ওই বাড়িতে যেতে পারবে না আবরার। আবরার পেছনে ফিরল, সে কিছু বলবে তার আগে অনিলা বেগম বলল, আমি জানি তুমি কেন যেতে চাইছো, কিন্তু তুমি যার জন্য যাবে সে এখন আর ওই বাড়িতে নেই। এমন কি কোথায় আছে সেটাও কেউ জানে না। আবরার কিছুটা অবাক হয়ে গেল। তার মায়ের কথা শুনে আবরার কিছু বুঝলো না, তাই নিজের মায়ের কাছে গিয়ে বলল, তোমার কথা ঠিক বুঝলাম না মা। রায়কে বাড়ি থেকে সকালবেলা বের করে দিয়েছে ওর বাবা। আবরার চমকে ওঠে মায়ের কথায়। সে যেন অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেছে। অনিলা বেগম ছেলের কাছে এসে বলল, তোকে যে কিভাবে কথাগুলো বলবো বাবা জানি না। রায়ের সাথে ওর বাবা মা এখন আর কোনো সম্পর্ক নাই। 3 দিন আগে অনেক বড় দুর্ঘটনা ঘটে গেছে। তুই শুনলে বিশ্বাস করবি না বাবা, তোর বড় ভাইকেও কিছু জানায়নি। আবরার মায়ের দিকে তাকিয়ে বলল, যা বলার পরিষ্কার করে বলো, আমি তোমার কথায় কিছুই বুঝতে পারতেছি না। আবরারের মা ছেলেকে সোফায় বসিয়ে নিজের ঘরে গেলেন। একটু পরে ফিরে এলেন একটা ফাইল হাতে। তার সাথে আফজাল খানও এসেছে। আবরার অধৈর্য হয়ে পড়ছে। অতঃপর নিজের মায়ের কাছে গিয়ে বলল, মা, দয়া করে আমাকে তাড়াতাড়ি বলো কি হয়েছে। আফজাল খান ছেলেকে বসালেন, তারপর এক এক করে সব বলতে লাগলেন। সব শুনে আবরারের শরীর থেকে ঘাম ছুটছে। এসির মধ্যে থাকার পরও সে ঘেমে গেছে। আবরার হাত দিয়ে কপালে ঘাম মুছে বলল, আমি এসব বিশ্বাস করি না, রাই এমনটা করতেই পারে না। আফজল খান ছেলেকে কাছে যেয়ে বলল, রায় নিজের হাতে জেরিনের জন্য এত বড় ক্ষতি করেছে, তাও তুমি ওর পক্ষে কথা বলবে? তোমাকে আর কি বলবো, তুমি তো অনেক আগেই পাগল হয়ে গেছো। বিশ্বাস না হলে রিপোর্টগুলো দেখে নাও। আবরার বাবার কথাগুলো মতো রিপোর্টগুলো দেখতে লাগলো। আবরার রিপোর্টগুলো দেখে নিজের ঘরে চলে গেল, একটা কথাও বলল না। অপরদিকে রাইয়ের বাবা নিজের ঘরে শুয়ে আছেন, তার পাশে সবাই বসে আছেন। তার শরীরটা ভালো নেই বিকেলের পর থেকে বুকটা ভীষণ ব্যথা। তাই বড় ছেলে রাহান পরিচিত একজন ডাক্তার নিয়ে এসেছে। ডাক্তার তাকে চেক আপ করে বললেন, অতিরিক্ত চিন্তার জন্য বুকে ব্যথা বেড়েছে হয়তো। রোগীর এখন চিন্তামুক্ত থাকা জরুরি। এর আগেও যেহেতু একবার হার্টের অপারেশন হয়েছে, তাই একটু ঝুঁকি কিন্তু আছে। আমি কিছু ওষুধ লিখে দিলাম, এগুলো নিয়ে এসে খাইয়ে দেন। ডাক্তার চলে যেতে রাইয়ের বড় ভাই বলল, রায়হান, আমি তোমাকে বারবার বলেছিলাম রায়কে বের করে দিও না। মেয়েটা না হয় একটা ভুল করেই ফেলেছে, তার জন্য বের করে দিতে হবে কেন? দেখছো বাবা অসুস্থ হয়ে পড়ছে। আমার কথা তো কখনো শুনতে চাও না, এখন যা ইচ্ছে করো তোমরা। রাইয়ের ভাবি চলে গেল নিজের ঘরে। রাইয়ের মা আঁচলে মুখ গুজে কাঁদতে লাগলেন। তার সুখের সংসারে যে কারো নজর লাগলো তা আল্লাহ ছাড়া কেউ জানে না। বড় মেয়ে নিজের বাচ্চা হারিয়ে পাথর হয়ে গেল, কারোর সাথে কথা বলে না। ছোট মেয়ে বাড়ি ছাড়তে হয়েছে, আর এখন স্বামী অসুস্থ। চোখের সামনে তার সংসারে ফাটল ধরেছে, যা চাইলেও তিনি থামাতে পারছেন না। অন্ধকার রাত, চারিদিকে নিস্তব্ধ পরিবেশ। আবরার বারান্দায় দাঁড়িয়ে আছে, এক হাতে তার ফোন, অন্য হাতে জ্বলন্ত সিগারেট। আবরারের মনটা কেন যেন বড্ড অশান্ত লাগছে। একটা বার রাইয়ের কণ্ঠ শুনতে বড্ড মন চাচ্ছে। আবরার আবারও রাইয়ের নাম্বারে কল দিল, কিন্তু বরাবরের মতো হতাশ হলো। আকাশের দিকে তাকিয়ে আবরার মনে করলো সেই প্রথম দর্শনের কথা, যেদিন সে প্রথম রায়কে দেখেছিল বৃষ্টির স্নান সময়ে। 5 বছর আগের কথা। চারিদিকে মুষলধারে বৃষ্টি হচ্ছে, একটু পরপর মেঘের বিকট গর্জনে কেঁপে উঠছে শহর। রাস্তায় প্রায় জনমানবহীন। আবরার তখন ভার্সিটি শেষ করে বেরিয়েছে। বলতে গেলে তখন সে এক্কেবারে বেকার। সারাদিন বন্ধুদের সাথে আড্ডা দেওয়াই যেন তার একমাত্র কাজ। আজকেও বের হয়েছিল আড্ডা দিতে, কিন্তু মাঝপথে বৃষ্টি, তার মধ্যে গাড়ির তেল যে প্রায় শেষের দিকে, সেই কথা তার মনেই ছিল না। তাই অঘটন ঘটেই গেল মাঝ রাস্তায়। আবরার প্রায় 1 ঘন্টা গাড়িতে অপেক্ষা করলো বৃষ্টি থামার জন্য, কিন্তু বৃষ্টি তো থামলই না, উল্টে বৃষ্টির বেগ বেড়ে গেল। তাই বিরক্ত হয়ে এক প্রকার গাড়ি থেকে বেরিয়ে গেলেও বৃষ্টির ফোঁটা গায়ে পড়তেই আবরারের শরীর শিরশির করে উঠল। একটু দূরের একটা চায়ের দোকানে দেখতে পেল আবরার, তাই অপেক্ষা না করে দৌড়ে গেল দোকানের দিকে। দোকানের ভেতর যেতে আবরার দেখতে পেল একটি মেয়ে বসে আছে একটু দূরে, গায়ের ওড়না দিয়ে শরীর ঢেকে বসে আছে সে।
আবরার স্পষ্ট খেয়াল করলো মেয়েটি তার আগমনে কিছুটা ভয় পেয়েছে। আবরার মেয়েটির দিকে এক পলক তাকিয়ে চোখ সরিয়ে নিল, তবে মেয়েটার মুখটা দেখতে পেল না, কারণ মেয়েটা একটু বেশি মাথা নিচু করে বসে আছে। মেয়েটা হয়তো স্কুল কলেজে পড়ে। পোশাক ঠিক তেমন মনে হলো আবরারের। মেয়েটা কাঁধে ব্যাগ বুকের সাথে চেপে ধরে বসে আছে এক কোণায়। আবরার সেই দিকে আর পাত্তা দিল না। প্রায় 10 মিনিট দাঁড়িয়ে থাকার পরেও বৃষ্টি থামছে না। আবরার কেন যেন আবারও পেছনে ঘুরে মেয়েটাকে দেখল। আবরার দেখল মেয়েটা একটা ডায়েরিতে কিছু লিখছে। আবরার নিজের দৃষ্টি আবার সরিয়ে নিল আর বৃষ্টি ভেজা শহর দেখতে লাগলো। হঠাৎ করে একটা মিষ্টি কণ্ঠ আবরারের কানে ভেসে এলো। কণ্ঠের মালিক আবরারকে বলছে, ভাইয়া শুনছেন? আবরার এই কণ্ঠটা উপেক্ষা করতে পারল না, তাই পেছনে ঘুরে দাঁড়ালো। মেয়েটা এবার মাথা উঁচু করে তার দিকে তাকিয়ে আছে। আবরার এবার অচেনা মেয়েটার মুখ স্পষ্ট দেখতে পেল। কেন যেন তার বুকের মাঝে হঠাৎ ধক করে একটা শব্দ হলো। আবরার কাজল লেপটে যাওয়া চোখ দুটো চোখে দেখে অবাক হলো। সে তাকিয়ে রইল সেই চোখের দিকে। চোখে মোটা ফ্রেমের চশমা, বাম চোখের পাশে একটা ছোট্ট কাটা দাগ। গায়ের রং ফর্সা নয়, কিছুটা তামাটে। দুই কানের পাশে দুটো বেনি, একটু বেশি ছোট বেনি দুটো। গাল দুটো একটু ভারী, যা তাকে একটু বেশি সুন্দর করে দিয়েছে। আবরার এলোমেলো চিন্তার মাঝে মেয়েটি আবারও ডাক দিল, ভাইয়া আমাকে একটু সাহায্য করবেন? আবরারের ধ্যান ভাঙলো, তারপর নিজেকে সামলে বলল, কি সাহায্য করব তোমায়? মেয়েটা একটু ভীতু চোখে আবরারের দিকে তাকিয়ে বলল, ভাইয়া আমার পায়ে অনেক ব্যথা, আমি উঠতে পারছি না, যদি একটু সাহায্য করতেন তাহলে অনেক ভালো হতো। আবরার এই ভাইয়া ডাক শুনে কেন যেন বিরক্ত হলো, কিন্তু মুখে স্বাভাবিক ভঙ্গিমা বজায় রেখে বলল, কি হয়েছে তোমার? মেয়েটা মাথা নিচু করে বলল, পা পিছলে রাস্তায় পড়ে গেছি আর পায়ে ব্যথা পেয়েছি, একটু সাহায্য করবেন আমাকে ভাইয়া? আবরার একটু চুপ থাকলো, তারপর মুচকে এসে বলল, তুমি এখানে 5 মিনিট অপেক্ষা করো, আমি এখন আসছি। সামনে গিয়ে দেখি একটা রিক্সা পাই কি না। যা বৃষ্টি পড়ছে তাতে এই পা নিয়ে বাড়ি যেতে অসুবিধা হবে তোমার। আবরার মেয়েটির উত্তরের অপেক্ষা করলো না, অচেনা মেয়ের সাহায্যের জন্য বৃষ্টির মধ্যে বেরিয়ে গেল। আর মেয়েটা অবাক চোখে তাকিয়ে রইল আবরারের দিকে। প্রায় 10 মিনিট পর আবরার একটা রিক্সা নিয়ে ফিরে এলো। এদিকে বৃষ্টি থেমে গেছে। আবরার দোকানের ভেতরে তাকিয়ে দেখলো কেউ নেই। বেশ হতাশ হয় সে। মেয়েটা নিজেই সাহায্য চাইলো, আবার কিছু না বলে চলে গেল। বেশ রাগ হলো আবরারের। তাই রাগ সামলাতে না পেরে বলেই ফেললো অকৃতজ্ঞ। আবরার বেশ রাগ নিয়ে দোকান থেকে বেরিয়ে যাবে, হঠাৎ চোখ গেল কাঠের তুলের উপর। সেখানে একটা ডায়েরি পড়ে আছে। একটু ভালো করে তাকাতে চিনতে পারল আবরার। তার মনে ভাবল, এটা তাহলে অকৃতজ্ঞ মেয়েটাই ফেলে রেখে গেছে। যেখানে নিজের খেয়াল রাখতে পারে না সেখানে ডায়েরি তো কিছুই না। আবরার কিছু না ভেবে নিল, তারপর রিকশায় চেপে বসে নিজ গন্তব্যে রওনা দিল। সেদিন আর আড্ডা দেওয়া হয়নি আবরারের। ম্যানেজারকে ফোন করে গাড়ি নিয়ে যাওয়ার ব্যবস্থা করে আর তারপর বাসায় চলে আসে। বাসায় এসে ফ্রেশ হয়ে আসতেই মনে পড়ে ডায়েরির কথা। টেবিলের পাশে ডায়েরিটা হাতে তুলে নেয় আবরার। ডায়েরিটা খুলেই চমকে ওঠে আবরার। মেয়েটা পৃষ্ঠায় অকৃতজ্ঞ মেয়েটার একটা ছবি লাগানো। আবরার বেশ রাগ হয় মেয়েটাকে দেখে, কিন্তু তবুও সে তাকিয়ে রইল এই শান্ত মেয়েটির দিকে। দুনিয়ার সব পবিত্রতা যেন এই তামাটে রঙের চশমাওয়ালির মুখে রয়েছে। আবরার আনমনে হেসেই ফেলল। তারপর ডায়েরিটা পড়তে শুরু করলো একটু একটু করে। আর যতই সে পড়তে লাগলো তার থেকে বেশি অবাক হতে লাগলো। এই মানুষ বোকা চেহারার আড়ালে যে কত পাজি তা সে জানতেই পারত না, যদি না এই অকৃতজ্ঞ মেয়েটার ডায়েরি পড়ত। আবরার পুরো 2 দিনে ডায়েরি শেষ করলো, তবে শেষের লেখাগুলো পড়ে আবরার বাকরুদ্ধ হয়ে গেল। মেয়েটা যে পাজি তা সে ডায়েরি পড়েই বুঝে গেছে। তাই বলে এত দূর তাকে বাদর মেয়ে বলেছে এই মেয়ে। কখনো দেখা হোক, তখন বুঝিয়ে দেব। তারপর বেশ কিছুদিন কেটে গেছে, কিন্তু কয়েকদিনের মধ্যে আবরারের একটা বদ অভ্যাস হয়ে গেছে। সে রোজ ডায়েরির প্রথম পাতায় আঠা দিয়ে লাগানো ছবিটা দেখে। তামাটে বর্ণের এই মেয়ে মাঝে কী আছে জানে না, শুধু জানে মেয়েটাকে দেখতে তার ভালোই লাগে। হঠাৎ একদিন আবরারের অচেনা মেয়েটার ছবি দেখায় মগ্ন ছিল। ঠিক তখনই আবরারের ছোট ভাই স্বামীর ঘরে আসে। মেজো ভাইকে এক মনে ডায়েরির দিকে তাকিয়ে থাকতে থেকে তার সন্দেহ হয়। তাই কিছুটা পা টিপে ভাইয়ের পেছনে গিয়ে দাঁড়ায়। ভাইয়ের ঠোঁটের কোণে লেগে থাকা মুচকি হাসির পরেও বদ রাগী ভাইয়ের পেছনে গিয়ে দাঁড়াতে স্বামীর চমকে যায়। একই দেখছে তার খিটখিটে মেজাজের ভাইয়ের একটা মেয়ের ছবি দেখে হাসছে। শুধু তাই নয়, আশেপাশে যে কেউ আছে সেই দিকেও খেয়াল নেই। তাই স্বামীর মাথায় একটা দুষ্টু বুদ্ধি এলো। আবরার তাকে পড়ালেখার জন্য অনেক মেরেছে, তাই আজ একটু শোধ নিবে সে। স্বামীর অপেক্ষা করলো না, আবরার হাত থেকে হঠাৎ করে ডায়েরি কেড়ে নিল। আর আবরার হঠাৎ
আক্রমণে চমকে উঠল, কিন্তু ততক্ষণে স্বামীর পালিয়েছে ডায়েরি নিয়ে। আবরার চেয়ার ছেড়ে দৌড় দিল স্বামীরের পেছন। আবরার রাগ ভরা কণ্ঠে পেছন থেকে বলল, স্বামীর ডায়েরি দে, নইলে কিন্তু অনেক খারাপ হবে। ইচ্ছে করে মার খাস না বলে দিলাম। স্বামীর তবুও থামল না, দৌড়ে চলে গেল রান্নাঘরে। রান্নাঘরে গিয়ে মায়ের শাড়ির আঁচলের নিচে লুকিয়ে পড়ল। অনিলা বেগম ছেলের কাণ্ড দেখে বলল, এই তোর কি হয়েছে, এভাবে রান্নাঘরে এসেছিস কেন? বুড়ো বয়সে আমাকে না জ্বালিয়ে কি তোদের ভালো লাগে না? স্বামীর ঘন ঘন নিঃশ্বাস নিয়ে বলল, মা আমাকে বাঁচাও, নইলে তোমার মেজো ছেলে আমায় মেরে ফেলবে। আবরার এতক্ষণে চলে আসছে। আবরার স্বামীর দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বলল, ডায়েরিটা তাড়াতাড়ি দে স্বামীর। অনিল বেগম ছোট্ট ছেলে বলল, তুমি কেন আবরারের ডায়েরি নিয়ে এসেছো স্বামীর? আবরারকে দিয়ে দাও ডায়েরি। এটা সেই ডায়েরি নয় মা, তোমার মেজো ছেলের। বেচারা স্বামীর আর কিছু বলতে পারল না। তার আগে আবরার এসে ওর মুখ চেপে ধরল। স্বামীর হাজার চেষ্টা করলো, আবরারের সাথে পারল না। আর অনিলা বেগম ছেলের কাণ্ড দেখে হাসতে লাগলো। আবরার ছোট ভাইকে নিজের ঘরে নিয়ে আসলো। তারপর ছোট্ট করে একটা থ্রেড দিয়ে বলল, যা শুনে স্বামীর অবাক চরম পর্যায়ে পৌঁছে গেল, কেননা সে নিজেও ভাবতে পারেনি আবরার তার ব্যাপারে এত কিছু জানে। তাই স্বামীর চুপচাপ ভাইয়ের ঘর থেকে বের হয়ে গেল, কারণ সে চায় না রিনির ব্যাপারে তার বাবা জানুক। কিন্তু আবরার রিনির ব্যাপারে কিভাবে জানে? তাদের সম্পর্কের কথা কি করে জানে? সে আর আবরারের পিছনে লাগবে না। এক প্রকার পালিয়ে গেল স্বামীর আবরারের ঘর থেকে। আর আবরার বাঁকা হাসে সেই দিকে তাকিয়ে। তারপর ফোন বের করে কল দেয় তার প্রাণপ্রিয় বন্ধু সাদিকে। সাদির সাথে তার ছোট্টবেলা থেকে বন্ধুত্ব। আবরার নিজের সকল কথা সাদির সাথে বলে। রোদের প্রচণ্ড তাপে তার যে খাকা করছে। আবরার তার প্রাণপ্রিয় বন্ধু বসে আছে একটা চায়ের দোকানে। হ্যাঁ, এটা সেই চায়ের দোকান যেখানে আবরার সেই অকৃতজ্ঞ মেয়েটাকে দেখেছিল। আবরারের পাশেই বসে আছে সাদি। আবরার কেন এই রোদের মধ্যে এখানে বসে আছে সেটাই বুঝতে পারছে না। আবরার একের পর এক চা সিগারেট খেয়েই যাচ্ছে আর রাস্তার দিকে তাকিয়ে আছে। এক পর্যায়ে বিরক্ত হয়ে সাদি বলল, আমাকে ডেকে এনে এখানে কেন বসিয়ে রেখেছিস ভাই, আর কতক্ষণ বসে থাকবো? আবরার পথের দিকে তাকিয়ে বলল, যতক্ষণ না সে আসছে ততক্ষণ এখানে থাকবে। মানে কি, কে আসবে? আবরার সাদির দিকে তাকালো, তারপর কিছু একটা ভেবে বলল, চল আজ তোকে সব বলবো। আবরার হাতে থাকা সিগারেট ফেলে দিয়ে সাদি কিছুই বুঝলো না। আবরার সাদিকে নিয়ে চলে গেল সেখানে। গাড়িতে ড্রাইভ করতে করতে আবরার সাদিকে সব খুলে বলল। সব শুনে সাদি বলল, এভাবে মেয়েটাকে খুঁজে পাওয়ার সম্ভাবনা খুব কম দোস্ত। একটা কাজ করতে পারিস, মেয়েটার ছবি পত্রিকায় ছাপিয়ে দে আর উপরে লিখে দিবি সন্ধান চাই। আবরার বিরক্ত হয়ে বলল, জীবনে তো একটা ভালো বুদ্ধি তোর মাথা থেকে বের হয়নি, আর হবে বলে মনে হয় না। মাথা মনে হয় গেছে তোর। এই কাজ করলে মেয়ের পরিবারের লোকজন কী ভাববে আমাকে? তবে তাকে খুঁজে বের করতে হবে, এটাই শুধু জানি। সেই দিনের পর 1 বছর পার হয়ে গেছে, কিন্তু আবরার সেই তামাটে বর্ণের অকৃতজ্ঞ চশমাওয়ালিকে খুঁজে পায়নি। সময় পেলে ছুটে যায় সেই চায়ের দোকানে। বৃষ্টির দিনেও গাড়ি নিয়ে ছুটে গেছে। যদিও একবার তার দেখা পাওয়া যায়, কিন্তু প্রতিবারে সে হতাশ হয়ে ফিরে এসেছে। আবরার গাড়ি নিয়ে বাইরের দরজায় দাঁড়িয়ে আছে। আজকে তার বড় ভাইয়ের জন্য নভেম্বরের মতো মেয়ে দেখতে যাওয়া হবে। এত মেয়ে দেখেও তার ভাইয়ের বিয়েতে মত হয়নি, তাই তারা আজকে পাত্রী দেখতে এসেছে। আর এই বিয়ের ঘটক সাদি আবরারের বড় ভাইয়ের জন্য মেয়ে পছন্দ করেছে। তারপর নিজের মাকে দিয়ে আবরারের মায়ের কাছে খবর পাঠিয়েছে। তারপর মেয়ের বাড়িতে খবর পাঠানো হয়েছে। মেয়ে নাকি সাদির এক বন্ধুর বোন, আর আজ তাকে সবাই মিলে দেখতে যাবে। এক এক করে সবাই চলে এলো মেয়ের বাড়ির। আবরারের বাড়ির লোকজন আর সাদি যাবে। আবরার ড্রাইভ করছে, সবাই হাসাহাসি করছে, কিন্তু আবরারের মুখে হাসি নেই। আগের থেকে একটু বেশি নিশ্চুপ হয়ে গেছে। আবরারকে নিশ্চুপ দেখে সাদি আস্তে করে বলল, এই বেটা, এমন মুখ করে আছিস কেন? বড় ভাইয়ের বিয়ে হয়ে যাচ্ছে, এরপর কিন্তু তোর সানাই বাজবে। তাই চিল কর মামা, আর ওই বৃষ্টিস্নাত কন্যাকে ভুলে যা, সে তোর কপালে নেই মামু। আবরার সাদির দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বলল, তুই তোর বক বক করা মুখটা বন্ধ কর। আর শোন, ওই মেয়েকে আবরার খান জয় চায় না, বুঝেছিস? কিন্তু সে যেই কাজটা করছে, এর জন্য তাকে শাস্তি দিব আমি। শুধু একবার সামনে পাই তাকে। আবরারের কথা শুনে সাদি হাসে। তারপর আবরারের কাঁধে হাত রেখে বলল, সময়ে সব কিছু বলে দিবে বন্ধু, চিন্তা করিস না। আচ্ছা ধর, আজকে তুই ওই মেয়েকে পেয়ে গেলি, তারপর কি করবি? যেটা পাবো সেটা নিয়ে কথা না বলাই ভালো, তাই বাদ দে। 1 বছর খুঁজে তাকে পাইনি, আর আজ তাকে পাওয়ার আশা রাখি না। সাথে ছোট্ট একটা শ্বাস নেয়, তারপর চুপ করে বসে থাকে আবরারের পাশে। আবরার সোফায় বসে আছে। এক জায়গায় বসে থাকতে বিরক্ত লাগছে তার, কিন্তু তবুও হাসি মুখে বসে আছে। মেয়ে তাদের পছন্দ হয়েছে। তার মা মেয়েকে গলার চেন পরিয়েছে। সবাই গল্প করছে। হঠাৎ করে
চুড়ি রিনিরির শব্দে আবরারের ধ্যান ভাঙল। মেয়েদের চুড়ি আর নুপুরের শব্দ আবরার একদম পছন্দ করে না, তাই একটু বিরক্ত হয়ে পাশে তাকালো। কিন্তু এক মুহূর্তের জন্য আবরার থমকে গেল। একটা বহু প্রতীক্ষার মানুষ যখন চোখের সামনে থাকে তখন প্রত্যেকটা মানুষই থমকে যাবে। তার পাশে দাঁড়িয়ে আছে সেই তামাটে বর্ণের অকৃতজ্ঞ মেয়েটি, যার জন্য রোদ বৃষ্টি উপেক্ষা করে ছুটে গেছে, যাকে 1 বছর খুঁজে চলেছে অচেনা রাস্তার মোড়ে। আবরার জানে না কেন সে খুঁজছিল এই অতি সাধারণ মানুষটাকে। আবরার জানে না কেন হাজারো সুন্দরের মাঝে এই তাম্রকন্যাকে সে খুঁজেছে। শুধু এটুকু সে জানতো, মেয়েটাকে তার দরকার, সেই অকৃতজ্ঞ মেয়েটাকে তার দরকার। আর সেই মেয়েটা মিষ্টি হাতে দাঁড়িয়ে আছে তারই সামনে। এ যেন অবিশ্বাস্যকর ঘটনা। আবরার মাথা ঘুরিয়ে সাদির দিকে তাকালো। সাদি আবরারের দিকে তাকিয়ে হাসলো। আবরার এতক্ষণে যা বোঝার বুঝে গেছে। মেয়েটা আবরারের সামনে মিষ্টির বাটি নিয়ে আসতেই আবরার আবারও মাথা তুলে তাকালো। আর মেয়েটা একটু ভুরু কুঁচকে তাকালো আবরারের সামনে। তারপর এক এক করে সবাইকে মিষ্টি দিতে লাগলো। রাত ঘড়িতে 11টা। আবরার বারান্দায় দাঁড়িয়ে ধূমপান করছে। তার মনটা আজ ভালো লাগছে। অচেনা মেয়েটাকে আগের থেকে অনেক পরিবর্তন হয়ে গেছে। তার চুলগুলো কয়েক ইঞ্চি লম্বা, আগের থেকে যেন একটু বড় হয়েছে। তবে চোখে মোটা ফ্রেমের চশমাটা তাকে যেন আর একটু বড় বানিয়েছে। আবরার মেয়েটির কথা ভেবে হাসলো। তারপর হাতে জ্বলন্ত সিগারেট ফেলে দিল। এবার মেয়েটাকে শিক্ষা দিতে পারবে সে। ভাবতেই আবরার খুশি হয়ে গেল। তারপর মুচকি হেসে ঘরে ঢুকলো। 15 দিন পার হয়ে গেছে। আজ ধুমধাম করে আবরারের বড় ভাইয়ের বিয়ে। নতুন বউয়ের সাথে তার ছোট বোন এসেছে। মেয়েটা সোফায় এক পাশে চুপ করে বসে আছে। তার বড় বোনকে লোকজন দেখতে আসছে, তার সাথে টুকটাক কথা বলছে, আর সে জবাব দিয়েই চলছে। মেয়েটা মনের দিকে তাকিয়েছে। হঠাৎ করে মনে হলো পাশে কেউ বসেছে, তাই সে পাশে তাকালো। পাশে তাকাতেই বড় বোনের দেবরের সাথে চোখে চোখ পড়ে গেল মেয়েটার। লোকটা কেমন করে যেন তার দিকে তাকিয়েছে। লোকটাকে তার বড্ড চেনা লাগে, তবুও মনে করতে পারে না কোথায় দেখেছে। আবরার মেয়েটির দিকে তাকিয়ে গম্ভীর গলা বলল, এই মেয়ে, আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? মেয়েটা একটু রাগ হলো। এই লোকটা তো তার দিকে তাকিয়েছে, আর এখন বলছে সে নাকি তাকিয়ে থাকে। বড় বোনের দেবর বলে কথা, তাই জবাব দেয় না মেয়েটা। অন্যদিকে তাকায় মেয়েটা। তখন আবরার তাকে বলে, তোমার নাম কি? মেয়েটা আরেকবার আবরার দিকে না তাকিয়ে জবাব দেয়, আমার নাম রাইমা ইসলাম। রাই, আপনি রাই বলে ডাকতে পারেন। আবরার এবার একটু দুষ্টু কণ্ঠে বলে উঠল, তা রাই, আপনি কি শুধু বিয়েবাড়িতে মজাই করেন, নাকি তার ফাঁকে সুন্দর ছেলেদের দিকেও নজর দেন? রাই চমকে উঠে ঘাড় ঘুরিয়ে পাশে তাকায়। আবরার ঠোঁটের কোনো শয়তানে হাসি হাসে। আবরার এবার আস্তে করে বলে, আমি কিন্তু মানুষের মন পড়তে পারি, তাই আমার সামনে এত ভালো সাজার একদম দরকার নেই। রাই আবরারের দিকে তাকিয়ে নিজের চশমা ঠিক করে। তারপর রাই কিছু বলবে তার আগে আবরার সেখান থেকে উঠে চলে যায়। কিন্তু যেতে যেতে বলে, আপনার থেকে ওই চশমা বড়, এই চশমা সামলে রাখবেন, 4 চোখ। রাই কিছু বলতে পারে না, শুধু তাকিয়ে থাকে আবরারের দিকে। রাই বোনের সাথে তার শ্বশুর বাড়িতে এসেছে আজ 2 দিন হলো। বউ ভাত গতকাল শেষ হয়েছে, আজকে তারা নিজেদের বাসায় চলে যাবে। রাই যেন এই বাড়ি থেকে গেলেই বাঁচে। আবরার এখন এক প্রকার ভয় পায় সে। রাই যে মাঝে মাঝে মিষ্টি জাতীয় খাবারে চুরি করে খায়, এটা কেউ জানে না। কিন্তু গতকাল আবরারের মা যখন রাইয়ের কাছে এক বাটি পায়েস নিয়ে আসে, তখন রাই ভদ্রতা বজায় রাখতে খেতে চায় না। কিন্তু হঠাৎ করে আবরার সেখান থেকে উঠে চলে গেলে লোকের সামনে খাই না, কিন্তু সুযোগ পেলে ছাড় দেই না। রাই আবরারের কথায় আবারও চমকে উঠলে। রাই তখন বিশ্বাস করে নেয় যে আবরার সকলের মনের কথা বুঝতে পারে, তাই কাল থেকে আবরারকে সে এড়িয়ে চলে। অতঃপর রাই চলে যায় নিজের বাসায়। তবে যাওয়ার আগে আশেপাশে আবরারকে খোঁজে, কিন্তু কোথাও না দেখে নিশ্চিতে ফিরে যায়। কিন্তু আবরার যে নিজের ঘরে জানলা দিয়ে তার সব ভণ্ডামিগুলো দেখছে, এটা রাই কিছু বুঝতে পারে না। এভাবে দিন চলে যাচ্ছে। পড়ালেখায় বরাবরের মতো লাট্টু সে। লেখাপড়া করতে তার ভালো লাগে না, তবে গল্প পড়তে ভীষণ ভালো লাগে তার, তাই সময় পেলে গল্প নিয়ে বসে। দেখতে দেখতে 1 বছর পেরিয়ে যায়। কিছুদিন আগে রাইয়ের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে। পরীক্ষা ভালো হয়নি, তবে পাশ করবে সে। তার পাশ করাই তার মূল লক্ষ্য। এত ভালো রেজাল্ট করে কিছু হবে না, তাই সে রিল্যাক্সে থাকে সবসময়। বাবা আর বড় ভাবি যেখানে আছে সেখানে তার কোনো চিন্তা নেই। ভাইয়েরা আর কিছু করতে পারবে না। অন্যদিকে রাইয়ের বড় বোন প্রেগনেন্ট, তার 8 মাস চলছে। ডাক্তার বলছে ছেলে হবে। রাইয়ের বড় ভাইয়ের ঘরেও ছেলে হয়েছে কয়েক মাস আগে, আর এখন বড় বোনের বাবু হবে। সবার আনন্দের যেন শেষ নেই। আজ তার বড় বোনের শ্বশুরবাড়ির লোকজন আসবে। রাইয়ের বড় দুলাভাই আরহাম খান বড্ড ভালো। রাই আর মা আর ভাবির সাথে টুকটাক সাহায্য করে, তারপর চলে যায় নিজের ঘরে। গোসল করার পরেও যেন শরীর থেকে গরমের রেশ কাটে না। তার মধ্যে এই ছোট চুলগুলোকে যেন আরেক ঝামেলা। মাঝে মাঝে ইচ্ছে করে টাক হয়ে যেতে,
তবুও যদি একটু শান্তি পেত সে। রায় ভেজা চুলে একটি ক্লিপ দিয়ে আটকে দেয়। তারপর ড্রয়িং রুমে আসতেই বুঝে যায় মেহমান চলে আসে। রায় সবাইকে সালাম দেয়, হাসি মুখে কথা বলে, কিন্তু ভুলেও আবরারের দিকে তাকায় না। কিন্তু লোকটা যে তার দিকে তাকিয়েছে এটা রায় বুঝতে পারে। রায়ের গলা শুকিয়ে আছে, তাই কাউকে কিছু বুঝতে না দিয়ে আস্তে আস্তে উঠে টেবিলের কাছে চলে আসে। তারপর তাড়াতাড়ি করে এক গ্লাস পানি খেয়ে নেয়। রায় পানি পান করে একটা স্বস্তির নিঃশ্বাস নেয়। ঠিক তখনই আস্তে করে কেউ একজন বলে ওঠে, বাহ, আজকাল আবার ভয়ে তাহলে গলা শুকিয়ে যায়, ভালো উন্নতি হচ্ছে দিনকে দিন। রায় অসহায়ের মতো পাশে তাকায় আবরারের দিকে। এই লোকটা তার সব কিছু কীভাবে বুঝে যায়। রায়ের রাগ হয় প্রচুর। আবরারের দিকে তাকিয়ে হাসে, তারপর বলে, আমি কিন্তু পানি খেতে এসেছি, একটু পানি ঢেলে দিবেন? এই কথাটা আবরার স্বাভাবিকভাবে বলে, যেন কেউ কিছু বুঝতে না পারে। রায় পানি ঢেলে দিতে আবরার পানি খেতে শুরু করে। রায় চলে যায় সেখান থেকে। আবরারের ঠোঁটের কোণে বাঁকা হাসি রায় দেখতে পায় না। দেখবে কি করে? আবরার তো নিজেই তার কাছে অচেনা।